গল্প মিথ্যা মায়াজাল। লেখায় ফৌজিয়া কবির। বাবার বাড়ি থেকে স্বামীকে সারপ্রাইজ দিবার জন্য হুট করে চলে এসেছি তাকে কিছু না জানিয়ে। তার জন্য আমার কাছে একটা খুশির সংবাদ আছে। কিন্তু তাকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। সে তার প্রবাসী বড় ভাইয়ের বউয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সবার সামনে তারা এমনভাবে চলে মনে হবে তারা মা ছেলে, তাদের মধ্যে কত পবিত্র সম্পর্ক, কিন্তু এই পবিত্রতার আড়ালে যে কি নোংরামো চলেছে। আমাদের নতুন বিয়ে হয়েছে, সবে মাত্র 4 মাস। পারিবারিকভাবে বিয়ে হলেও আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মাখো মাখো সম্পর্ক। আমার মনে হতো আমি কত ভাগ্যবতী, ওর মতো পারফেক্ট জীবন সঙ্গী পেয়েছি। কিন্তু এখন আমার স্বামী আমি ব্যতীত অন্য কোনো নারীকে স্পর্শ করছে তা ভেবেই আমার গা গোলাচ্ছে। কি আছে ওই নারীর মধ্যে তা আমি জানি না। ওর থেকে সৌন্দর্যে আমি কম যাই না। আর ও তো 2 বাচ্চার মা। 2 বাচ্চার মায়ের মধ্যে আমার স্বামী যেই সুখ খুঁজে পায় তা আমি দিতে পারি না। দোষ কি আমার, নাকি ওর চরিত্রের? এখন আমি কি করব? ওকে ছেড়ে দিব, নাকি ওকে শোধরানোর চেষ্টা করব? আমার জন্য না, আমার গর্ভে বেড়ে ওঠা নিষ্পাপ অস্তিত্বের জন্য। হ্যাঁ, আমি সন্তান সম্ভবা। আজকে সকালেই জানতে পারলাম, আর এই সংবাদ দেওয়ার জন্যই ওকে না জানিয়ে চলে এসেছি। ফেসবুকে একটা গ্রুপ, যেখানে অসংখ্য নারীদের আড্ডা, সেখানে নিজের পরিচয় গোপন রেখে পোস্টটা করেছে পুষ্প। মোবাইলটা বিছানায় রাখতেই তার স্বামী আয়াশ্রমে এসে পুষ্পকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। চালাকির সঙ্গে আয়াস নিজেকে সামলে নিয়ে বলে, তুমি কখন এলে? একা একা এসেছো কেন? আমাকে বললে আমি গিয়ে নিয়ে আসতাম। আমি একা আসিনি, পারিজাত আমাকে নিয়ে এসেছে। পারিজাত পুষ্পর ছোট ভাই। পুষ্পা 2 ভাই 2 বোন। ওহ, কোথায় পারিজাত? চলে গেছে। ওমা, সে কি কথা, ওকে থাকতে বললে না? দুপুরের খাবারটা অন্তত খেয়ে যেত। আয়াসের সাথে কথা বলতে পুষ্পের রুচিতে লাগছে, তবুও বাধ্য হয়ে বলতে হচ্ছে। ওর দরকারি কাজ আছে তাই চলে গেছে। ওহ। আয়াস পুষ্পর কাছে আসে। এসে নিজের 2 হাত দিয়ে পুষ্পর গাল চেপে ধরে বলে, আমার চাঁদ, আমার ভালোবাসা, তোমাকে ছাড়া কটা দিন কিভাবে যে কাটিয়েছি। খেতে গিয়ে, ঘুমাতে গিয়ে, প্রতি ক্ষণে ক্ষণে তোমাকে মনে পড়েছে। ইচ্ছে করতো ছুটে চলে যাই তোমার কাছে, গিয়ে নিয়ে আসি আমার প্রাণ ভোমরা আমার কাছে। কিন্তু তোমার দিকটা ভেবে যাইনি, বাবার বাড়ি গেছো, কটা দিন থাকলে ভালো লাগবে তাই। কিন্তু তোমার আর আমার মধ্যে কত টান দেখো, তুমি নিজেই চলে এলে। এই বলে আয়াস পুষ্পর কপালে চুমু খায়। পুষ্পর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, মনে মনে ভাবে একটা মানুষ এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারে। সে মুখে বলছে আমাকে ছাড়া তার কষ্ট হয়েছে, কিন্তু আসলে আমি না থাকলে তো তারা উপকৃত হয়। পুষ্পকে কাঁদতে দেখে আয়াস ভড়কে যায়। ও ভাবে পুষ্প আবার কিছু দেখে নেয়নি তো। কি হয়েছে বউজান, কান্না করছো কেন? পুষ্প নিজেকে সামলে নেয়। ও আয়াসকে এখনই বুঝতে দিতে চায় না যে ও সব জেনে গেছে। একটু সময় দরকার, হুট করে নেওয়া সব সিদ্ধান্তই ভালো হয় না। তাই ও বলে, আমাকে তুমি এত ভালোবাসো, তাই কান্না পাচ্ছে, এটা খুশির কান্না। আয়াস ভিতরে ভিতরে স্বস্তি পেয়ে পুষ্পকে জড়িয়ে ধরে। পুষ্প ভিতরে ভিতরে পাহাড় সমান কষ্ট চেপে যায়। যে কথাটা বলার জন্য বাবার বাড়ি থেকে ছুটে এসেছিল তা আর বলা হয় না। আয়াস দোকানে কাজ আছে বলে চলে যায়। যাওয়ার আগে পুষ্পর কপালে আলতো করে চুমু খেয়ে নেয়। পুষ্প গোসল করে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। ঘুম ভাঙে মাহমুদের ডাকে। মাহমুদ হচ্ছে ওর বড় জায়ের ছোট ছেলে। ওর বয়স বেশি না, সবে মাত্র 3 বছর। কি মিষ্টি একটা বাচ্চা।
মাহমুদ পুষ্পকে ছোট মা বলে ডাকে আর আয়াসকে বাবা। তবে ওর বড় ভাই মাহফুজ এইবার ক্লাস 10-এ। পুষ্পকে তেমন একটা পছন্দ করে না, ওর চাচাকে ও পছন্দ করে না। পুষ্প অনেকবার যেচে মাহফুজের সাথে ভাব জমাতে গিয়েও ব্যর্থ হয়েছে। মাহমুদ গাল ফুলিয়ে বলছে, ছোট মা, তুমি এতে তো কিন্তু আমার কাতে দাওনি, আমাকেই আসতে হলো তোমাকে দেখার জন্য। আমি লাগ কলেতি তোমার সাথে। ছোট মা, তুমি এসেছো কিন্তু আমার কাছে যাওনি, আমাকেই আসতে হলো তোমাকে দেখার জন্য। আমি রাগ করেছি তোমার সাথে। পুষ্প মিষ্টি হেসে মাহমুদকে কোলে টেনে নিয়ে বলে, ওলে আমার বাবাটা রাগ করেছে? আমি তো এখনই যেতাম তোমার কাছে চাঁদ। আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আমি জানি, আমি না এলে তুমি যেতে না। আমি জানি, আমি না আসলে তুমি যেতে না। যেতাম চাঁদ। যেতে না। আচ্ছা, তুমি রাগ করেছো তো? হ্যাঁ। আমার চাঁদের রাগ ভাঙানোর জন্য আমার কাছে একটা জিনিস আছে। কি এনেছো আমার জন্য? পুষ্প মাহমুদ নিয়ে ওর লাগেজ খুলে একটা বড় কিটক্যাট চকলেট বের করে মাহমুদের হাতে দেয়। খপ করে চকলেট হাতে নিয়ে মাহমুদ বলে, ওয়াও, এত বড় চকলেট! ওয়াও, এত বড় চকলেট! হ্যাঁ চাঁদ, তোমার রাগ কমেছে তো? না, ঘুতখোর ভেবে তো আমাকে? না, ঘুষখোর ভেবেছ আমাকে? ওরে বাবা, তোমাকে ঘুষখোর ভাববো এত বড় সাহস আছে আমার? চকলেট দিলেই হবে না, পারমিট করো আর এমন হবে না। চকলেট দিলেই হবে না, প্রমিট করো আর এমন হবে না। প্রমিট চাঁদ, আর এমন হবে না। ওকে। তোমাকেও একটা প্রমিট করতে হবে, এই চকলেটটা একসাথে সবটা খাবে না, তাহলে দাঁতে পোকা হবে। আততা। এই বলে মাহমুদ পুষ্পর কোল থেকে নেমে চলে যায়। ওর যাওয়ার পানে চেয়ে থাকে পুষ্প, আপনা আপনি হাতটা নিজের পেটে চলে যায়। ওর ও এমন একটা মিষ্টি বাচ্চা হবে, কিন্তু তার ভবিষ্যৎ অনিশ্চিত। পুষ্পর চোখ বেয়ে আবারও নোনা জল গড়িয়ে পড়ে। পুষ্প গোসল করে নিয়ে নামাজ পড়ে রান্নাঘরে যায়। ওর বড় যা সাবিনা রান্নাঘরেই ছিল, পুষ্পকে দেখে হাসি দিয়ে বলে, এতক্ষণে উঠে আসার সময় হলো তোর? শরীরটা ভালো লাগছিল না আপা। সাবিনা পুষ্পর কাছে এসে ওর মাথায় গলায় হাত দিয়ে চিন্তিত হওয়ার ভান করে বলে, সে কি রে, কি হয়েছে, জ্বর আসেনি তো আবার? নিজের শরীর থেকে সাবিনার হাতটা সরিয়ে দিয়ে পুষ্প বলে, তেমন কিছু না। ওহ আচ্ছা, টেবিলে বসো গিয়ে, তোকে খাবার দিচ্ছি। তার দরকার পড়বে না, আমিই নিয়ে খেতে পারবো, হাত পা অক্ষত আছে এখনো। পুষ্পর কথায় সাবিনা চুপসে যায়, আর কিছু বলে না। পুষ্প একটা ইলিশ মাছের পিস নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে খেতে বসে। ওর শাশুড়ি মোস্তফা বেগম এসে পুষ্পর পাশে বসে হাসিমুখে বলে, কি গো ছোট বউ, বাপের বাড়ি থাইকা আইলা অবশেষে, তোমার আম্মা আব্বা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তা এমনই কোনো খোঁজ খবর না দিয়া আইলা যে? নিজের বাড়িতে আসবো, খবর দিয়ে আসতে হবে কেন আম্মা? আমি হঠাৎ এসে কি আপনাদের ঝামেলায় ফেলে দিলাম? স এইটা কেমন কথা, আমাদের ঝামেলা হইব কেন? তা নয়তো কি? আসছি থেকেই সবাই এক কথাই বলছে, না জানিয়ে এলাম কেন? কৌতূহল বশত জিগাইতেই পারে।
হুম। পুষ্প আর বাড়তি কথা বলে না, চুপচাপ খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়া শেষে পুষ্প রুমে গিয়ে ফোন ঘাঁটতে থাকে। কিছুক্ষণ আগে করা ওর পোস্টটায় অনেক রিয়েক্টার কমেন্ট পড়েছে। কেউ কেউ বলছে জামাই নিয়ে আলাদা হয়ে যাও, কেউ বলছে এমন চরিত্রহীনের সাথে সংসার করো না। সংসার করো না এমন কমেন্টই বেশি। তবে এত সব কমেন্টের ভিড়ে একটা কমেন্ট ছিল ভিন্ন। নীলুফার নামক একটা আইডি থেকে এসেছে কমেন্টটা। শোনো বোন, আবেগের বশে হুট করে কোনো সিদ্ধান্ত নিও না, তোমার সন্তানের জীবনটা ধ্বংস করো না। তুমি আগে ওদের দুজনের সম্পর্কটা ভালোভাবে পর্যবেক্ষণ করো। নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করো স্বামীর সামনে, যতটা সম্ভব ওর কাছাকাছি থাকো, তোমার ভালোবাসায় ওকে সব ভুলিয়ে দাও, তারপর আলাদা সংসার শুরু করো, যা করবে কৌশলে, মাথা খাটিয়ে। পুষ্প ফোনটা রেখে ঘরে টুকটাক কাজ করতে শুরু করে। আয়াস রাত 8টা-9টায় আসবে। পুষ্প ঠিক করেছে ও নিজে আয়াসের প্রিয় খাবার রান্না করবে। এই বাড়িতে এসেছে থেকে পুষ্প কাজ বাজ তেমন একটা করেই না, সারাদিন ফোন ঘাঁটতে ব্যস্ত থাকে। রান্নাঘরে যেতে হয় বড় জায়ের রুমের পাশ দিয়ে। রুমের ভিতর থেকে মাহফুজের কণ্ঠস্বর ভেসে আসে। আমার কিছু ভালো লাগে না আম্মু, আমি ওই মহিলাকে সহ্য করতে পারি না, ও কখনো তোমার জায়গা নিতে পারবে না। এমন বলে না বাবা, ও খুব ভালো মেয়ে, দেখবে তোমাদের খুব যত্ন করে আগলে রাখবে, আমার অভাব বুঝতে দিবে না। আর কিছু শুনতে পারে না পুষ্প, কারণ ওর শাশুড়ি এদিকেই আসছিল। পুষ্প কিছু না শোনার ভান করে রান্নাঘরে চলে যায়। স্বামীর পছন্দ মতো অনেক কিছু রান্না করেছে পুষ্প। চিংড়ি মাছের মালাইকারি, রাজহাঁসের মাংস, মাছ ভর্তা, মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল আর চিকন চালের পায়েস। সবগুলা খাবারই আয়াসের পছন্দের। পুষ্পকে একা একা এত রান্না করতে দেখে সাবিনা এসেছিল ওকে সাহায্য করতে, কিন্তু পুষ্প তাকে কিছু করতে দেয়নি। এ বাড়িতে এসে থেকে পুষ্প কোনোদিন এত কাজ করেনি। পুষ্পকে একা হাতে এত কাজ করতে দেখে সাবিনা মনে মনে খুশি হয়। ছাদে গিয়ে নিজের লাগানো গাছগুলোতে পানি ঢেলে কিছুক্ষণ ওখানে রাখা দোলনায় বসে দোল খায়, আর কি যেন ভাবতে থাকে। এক পর্যায়ে তার কপাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। অতি সতর্কতার সহিত সাবিনা তার চোখ মুছে নিয়ে নিচে চলে আসে, ঘরের ঠুকঠাক কাজ সেরে নেয়। পুষ্প রান্না শেষে আবার গোসল করে নিয়ে একটা শাড়ি পরে, বুটিক্সের একটা অলিভ কালার শাড়ি যেটা আয়াস কিনে দিয়েছিল। চোখে গাঢ় করে কাজল দিয়ে ঠোঁটে গোপাপি লিপস্টিক লাগিয়ে কোমর সমান চুলগুলো খুলে আঁচড়ে নেয়। সাজগোজ শেষে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে পুষ্প, বেশ আকর্ষণীয় লাগছে, অন্ততপক্ষে ওই সাবিনার থেকে তো সুন্দরী লাগছেই। মনে মনে কিছু একটা ভেবে পুষ্প মুচকি হাসি দেয়। সাবিনা রুমে বসে নকশি কাঁথা সেলাই করছিল। পুষ্প আস্তে করে হেঁটে এসে সাবিনার পাশে দাঁড়ায়। কেউ পাশে এসে দাঁড়িয়েছে বুঝতে পেরে সাবিনা মাথা তুলে তাকায় পুষ্পর দিকে। পুষ্প মডেলদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গা দোলাচ্ছে। সাবিনা অবাক হয়ে পুষ্পের দিকে তাকিয়ে রয়। সাবিনাকে তাকিয়ে থাকতে দেখে পুষ্প বলে, কি আপা, কেমন লাগছে আমাকে? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। তোমার দেওর আজ আমার থেকে চোখ ফেরাতে পারবে না, তাই না? সাবিনা মুখে জোর করে হাসি টেনে বলে, হ্যাঁ তাই। পুষ্প মনে মনে শয়তানি হাসে। তারপর বলে, আচ্ছা, তুমি কি করছিলে করো, আমি যাই, আসলো বলে। হুম যা। পুষ্প খুশি খুশি বেরিয়ে যায়। পুষ্প রুম থেকে বেরুতেই সাবিনা দরজা বন্ধ করে দেয়। তারপর বিছানায় শুয়ে কাঁথা মুড়ি দিয়ে নীরব অশ্রু বিসর্জন দিতে থাকে। পুষ্প রুমে গিয়ে ফোন হাতে বসে ফেসবুকে ঢুকে গ্রুপের কমেন্ট চেক করা শুরু করে। নতুন একটা পোস্ট করেছিল পুষ্প। এখন ও কি করবে, কিভাবে আয়াসের থেকে সাবিনাকে দূরে রাখবে তার সব লিখেছে।
অন্যদের থেকেও পরামর্শ চেয়েছে, এমনটা করা উচিত হবে নাকি? বেশিরভাগই পুষ্পকে সমর্থন করছেন। কলিং বেলের শব্দ শুনে পুষ্প মোবাইল রেখে ছুটে চলে যায় দরজা খুলতে। কিন্তু গিয়ে দেখে সাবিনা ইতিমধ্যে দরজা খুলে দিয়েছে। আয়াস হাসি মুখে নিজের সাথে করে নিয়ে আসা একটা প্যাকেট সাবিনার হাতে দেয়, সম্ভবত এতে খাবার আছে। রাগে পুষ্পর নাকের ডগা লাল বর্ণ ধারণ করে, এখান থেকে লম্বা লম্বা পা ফেলে পুষ্প রুমে গিয়ে বসে থাকে। আয়াস কিছুক্ষণের মধ্যেই রুমে প্রবেশ করে, কিন্তু বিছানায় বসে থাকা পুষ্পর দিকে তার নজর যায় না, সে সোজা ওয়াশরুমে চলে যায়। রাগে দুঃখে পুষ্প কান্না করে দেয়। আয়াস ফ্রেশ হয়ে বাহিরে এসে পুষ্পকে দেখে চমকে যায়। অবাক হয়ে বলে, কি ব্যাপার, এত সুন্দর করে সেজেগুজে কান্না করছো কেন? সিনেমার হিরোইন হওয়ার জন্য রিহার্সাল করছো নাকি? পুষ্প ঠোঁট টিপে কান্না আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এই মুহূর্তে পুষ্পকে তার আবেগ কন্ট্রোল করছে। মনে হচ্ছে সারাদিন ধরে করা সব প্ল্যান এক মুহূর্তেই ব্যস্তে যাবে। আয়াস পুষ্পর কাছে এসে ওকে জড়িয়ে ধরতে গেলে পুষ্প ছিটকে দূরে সরে যায়, ওর কান্নার বেগ আরও দ্বিগুণ হয়। কাঁদতে কাঁদতে পুষ্প বলে, কেন করলেন আমার সাথে এমন? কি অপরাধ আমার? কি করেছি পাখি? আমাকে স্পর্শ করবেন না আপনি, দূরে সরে যান বলছি। কেন এমন করছো? আমি কি করেছি বলবে তো? বুঝতে পারছেন না? নাকি বুঝতে চাইছেন না? সত্যি বুঝতে পারছি না। হঠাৎ করে পুষ্প চুপ হয়ে যায়, এ কি ভুল করতে যাচ্ছিল, এখনই সব শেষ হয়ে যেত। নিজেকে সামলে নিয়ে পুষ্প কথা ঘুরিয়ে নিয়ে বলে, আমি সারাদিন আপনার জন্য আপনার পছন্দের খাবার রান্না করেছি, এত সুন্দর করে সেজেছি। আর আপনি বাইরে থেকে খাবার নিয়ে এসেছেন, রুমে এসে আমার দিকে তাকালেন পর্যন্ত না। আয়াস গালে হাত দিয়ে বসে পড়ে। তারপর বলে, হায় আল্লাহের জন্য এত কিছু? আমি ভেবেছিলাম তো, যাই হোক বাদ দাও। আমার খুব জোরে ওয়াশরুম চেপেছিল, তার দৌড়ে সবার আগে ওয়াশরুম গেছি। আর খাবার কেন আনলেন? আমি বলিনি আজ আমি রান্না করব। আরে এইটুকুনি খাবার, ওটা তো সাবিনার জন্য। সাবিনা? আরে সাবিনা ভাবি, ওনার নাকি নাগা চিকেন পাস্তা খেতে খুব ইচ্ছে করছিল, না খেলে নাকি মরেই যাবে, তাই আমি নিয়ে এসেছি। দেখে মনে হয়েছে অনেকের খাবার। তোমার তো মনে হবেই। মাথা মোটা একটা। আমি তো মাথা মোটাই, চিকন মাথার কাউকে বিয়ে করলেই পারতেন। আয়াস পুষ্পের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমার মাথা মোটা মেয়েই পছন্দ। পুষ্প জানে আয়াস কথাটা মিথ্যা বলেনি। আয়াস মুচকি হেসে আবার বলে, জানো, কান্না করার পর তোমাকে আরও বেশি সুন্দর লাগছে, নাকের ডগা লাল টুকটুকে, ফোলা ফোলা ঠোঁট, চোখ। আজাইরা কথা বাদ দেন তো, খেতে আসেন। অবশ্যই। আমার বউ এত কষ্ট করে রান্না করেছে, আজ তো কবজি ডুবিয়ে খাবো। পুষ্প আগে আগে হেঁটে চলে যায়, আয়াস তার পিছু পিছু। পুষ্প সব খাবার একে একে টেবিলে সাজায়। ডাইনিং টেবিলে সবাই উপস্থিত, সাবিনা বাদে। চিংড়ি মাছ দিয়ে মাহমুদ খুব মজা করে খাচ্ছে, আয়াস আর ওর মায়েরও রান্না পছন্দ হয়েছে। মাহফুজ দুই লোকমা ভাত মুখে তুলতেই মুখটা গম্ভীর করে বলে, খাবারের স্বাদটা অচেনা লাগছে, আম্মু রান্না করেনি? মাহফুজের কথার জবাবে আয়াস বলে, না বাবা, তোমার ছোট আম্মু রান্না করেছে। মুহূর্তেই মাহফুজ প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমার একটাই আম্মু, কোনো ছোট আম্মু নেই, আর যার তার রান্না আমার প্লেটে দেওয়ার আগে বলে দেওয়া উচিত ছিল। এই বলে মাহফুজ এখান থেকে চলে যায়,
পিছন থেকে আয়াস রাগী গলায় ওকে ডাকলেও সে শুনেনি। পুষ্পর খুব খারাপ লাগে মাহফুজের কথায়, ও পুষ্পকে একরকম অপমান করেছে। পুষ্প ভাবে হয়তো সাবিনা ছেলের কানে পুষ্প সম্বন্ধে বিষ ঢেলেছে, পুষ্পকে কষ্ট দেওয়ার জন্যই হয়তো এমনটা করেছ, কিন্তু পুষ্প তাদের সফল হতে দিবে না। মুহূর্তেই পুষ্প এমন ভাব করে যেন এতক্ষণ কিছুই হয়নি, আয়াসকে হাসি মুখে খাবার বেড়ে দিতে লাগে। খাওয়া শেষে আয়াস রুমে চলে যায় আর পুষ্প এটো বাসন পরিষ্কার করে তারপর রুমে আসে। রুমে আসতেই পুষ্প আয়াসের চোখে কামনা দেখতে পায়। রাতে আয়াস পুষ্পকে কাছে টেনে নেয়, গভীরভাবে ছুঁয়ে দেয় পুষ্পকে, এই ছোঁয়া সব কষ্ট ভুলাতে সক্ষম। সারাটা রাত সাবিনা দুচোখের পাতা এক করেনি, কি এক অজানা কষ্ট সাবিনাকে চাপটে ধরে। সকাল সকাল উঠে যায় সাবিনা। সবার জন্য গরম গমর পরোটা ভেজে বুট ভুনা করে নেয়। রান্না শেষে টেবিলে একে একে সব খাবার সাজিয়ে সবাইকে ডাক দেয়। পুষ্প আর আয়াস একসাথে ডাইনিংয়ে প্রবেশ করে, দুজনেরই ভেজা চুল। সাবিনা দুজনকে এক পলক দেখে আবার চোখ নামিয়ে নেয়। খাবার টেবিলে বসে খেতে খেতে আয়াস বলে, ভাবি খেয়ে রেডি হয়ে নিও। আচ্ছা। পুষ্প আয়াসের কথার পিছে বলে উঠে, কোথায় যাবে তোমরা? ওই একটু ডাক্তারের কাছে। পুষ্প আর কিছু বলে না, খেয়ে দিয়ে রুমে চলে যায়। আয়াস আর সাবিনা যখন বেরুতে নেয়, তখনই পুষ্প উপস্থিত হয়, বাহিরে যাওয়ার জন্য তৈরি হয়ে। আয়াস আর সাবিনা একে অপরের দিকে এক পলক তাকায়। আয়াস পুষ্পকে বলে, তুমি সেজেগুজে তৈরি হয়েছ কেন? আমিও যাব। আমরা ঘুরতে যাচ্ছি না পুষ্প, ডাক্তারের কাছে যাচ্ছি। আমিও ডাক্তারের কাছে যাব। তোমাকে কাল নিয়ে যাব। কেন আজ যেতে কি সমস্যা? সমস্যা নেই পাখি, তোমরা দুজনেই যদি চলে যাও তাহলে মা তো বাসায় একা থাকবে, বৃদ্ধ মানুষকে একা রেখে যাওয়াটা কি ঠিক বলো? তো আজকে আমাকে নিয়ে যাও, কাল আপাকে নিয়ে যেও। আয়াস এবার একটু রেগে কথা বলে, বেশি বেশি করো না পুষ্প। বেশি কোনটা? এই যে হঠাৎ করে তেমার ডাক্তারের কাছে যাওয়ার দরকার পড়ল। কি বলতে চাইছেন আপনি? তা তুমি বুঝতেই পারছো, নাটক করো না, শুধু শুধু আমি বেরুলাম। আয়াস আর সাবিনা বেরুতে নেয়। তখনই পুষ্প আয়াস বলে চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। পুষ্পকে কোলে তুলে রুমে নিয়ে আসে আয়াস, মাথায় পানি ঢেলে ওর জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতেই পুষ্প তার চারপাশে সবাইকে দেখতে পায়। আয়াস বলে, চলো এবার তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আপাকে নিয়ে যান, আমি যাব না। তুমি তো হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। হলে হোক। দেখো পুষ্প, জেদ করো না। সাবিনা এবার পুষ্পর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এমন করিস না পুষ্প, আয়াসের সাথে আজ তুই চলে যা, আমি না হয় কাল যাব। সাবিনের কথায় পুষ্প রাজি হয়। আয়াসের সাথে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। মনে মনে পুষ্প নিজেকে বিজয়ী ভেবে খুশি হয়। রাস্তায় যেতে যেতে পুষ্প আয়াসের সাথে অনেক গল্প করে, আয়াস শুধু চুপচাপ শুনে যায়। হসপিটালে এসে পুষ্পর ইচ্ছে মতো একজন গাইনি ডাক্তারের কাছে যাওয়া হয়। পুষ্প আয়াসকে বাহিরে থাকতে বললে আয়াস ওর কথা শুনে না, পুষ্পর সাথে ভিতরে যায়। পুষ্প একে একে ডাক্তারকে ওর সব সমস্যার কথা জানায়। ডাক্তার জিজ্ঞেস করে পুষ্প প্রেগন্যান্ট কি না, আয়াস বলে, আরে না। কিন্তু পুষ্প বলে, হ্যাঁ আমি প্রেগন্যান্ট।
এই মোমেন্টে আয়াস বনে যায়। ডাক্তার পুষ্পকে কিছু ঔষধ লিখে দেয়, কিছু নিয়ম কানুন মেনে চলতে বলে। আয়াস ডাক্তারের ফিস দিয়ে বেরিয়ে আসে। ডাক্তার কেবিন থেকে বের হতেই আয়াস পুষ্পের হাত চেপে ধরে বলে, এসব কি পুষ্প? কি, তুমি প্রেগন্যান্ট? হুম। আমি জানি না কেন? এখন তো জানেন। আমাকে আগে বলনি কেন? ইচ্ছে হয়নি তাই। কিন্তু মনে মনে পুষ্প বলে, আপনাকে বলতেই তো এতদূর থেকে ছুটে চলে এসেছিলাম। আমার ধৈর্যের পরীক্ষা নিও না পুষ্প। তুমি প্রেগন্যান্ট হও কিভাবে? তোমাকে তো পিল এনে দিয়েছিলাম, তার নিয়মিত খাওনি। আপনি খুশি হননি? তেমনটা না, কিন্তু এখনো তুমি অনেক ছোট। আমি সব বুঝি, মিস্টার আয়াস রহমান। প্রথমে ভেবেছিলাম আপনি খুশি হবেন, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি একটা জঘন্য মানুষ। তো এখন কি বাচ্চাটাই ঝামেলা? ওকে রাখতে চান না? কি সব আজে বাজে কথা বলছো? ঠিকই বলছি। কথা বলতে বলতে পুষ্পর চোখ জলে টাইমবুর হয়ে যায়, কান্না করতে শুরু করে। পুষ্পকে কান্না করতে দেখে আয়াস ওকে সান্ত্বনা দিবার জন্য জড়িয়ে ধরে। পুষ্প আয়াসকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তারপর হসপিটাল থেকে বেরিয়ে যায়। রাস্তায় একা একা হাঁটতে থাকে পুষ্প, ওকে কেমন ছন্নছাড়া লাগছে। আর যাই হোক, পুষ্প ভেবেছিল সন্তান আসার খবরটা শুনে আয়াস খুশি হবে, আর সন্তানের কথা চিন্তা করে সব ছেড়ে দিবে। পুষ্পর সব মনোবল, সংসার টিকিয়ে রাখার ইচ্ছে, এত সব প্ল্যান, সব কেমন যেন হারিয়ে যাচ্ছে। বেঁচে থাকাটাই এখন কষ্টকর। চরিত্রহীনদের চরিত্র কি কখনো ঠিক হয়? ওদের কি সঠিক পথে ফিরিয়ে আনা যায়? তা পুষ্প জানে না। ও শুধু জানে সে অসহায়। এই বিশাল দুনিয়ায় তার মাথা গুজার কোনো ঠাঁই নেই। আয়াস এসে পুষ্পকে ধরে নেয়, জোর করে গাড়িতে উঠিয়ে নেয়। এই পর্যায়ে এসে পুষ্পর ভীষণ গিল্টি ফিল হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়ার জন্য। বিয়ে না করে যদি ও পড়াশোনা করত, যদি চাকরি করত, তাহলে আজ এই দিন দেখতে হতো না। তবে পড়াশোনা করবেই বা কিভাবে? ভাগ্যের কাছে পুষ্প সবসময়ই অসহায়। পুষ্পর বাবাই যে পুষ্পর সব থেকে বড় শত্রু। 4 ভাইবোনের মধ্যে পুষ্প সবার বড়। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্রী হওয়ায় পড়াশোনাটা কলেজ পর্যন্ত চালিয়ে যেতে পেরেছে, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিতে পারেনি। পুষ্পর বাবা, মুজিবুর রহমান, তিনি যথেষ্ট সচ্ছল একজন ব্যক্তি, সমাজে তার যথেষ্ট নামডাক। তবে মন মানসিকতা তার পুরনো ধাঁচের। মেয়েরা এত পড়াশোনা করলে নাকি বংশের নাক কান কাটবে। বই কেনা, ভর্তি হওয়ার বেশিরভাগ টাকায় পুষ্পর মা লুকিয়ে চুরি, পুষ্পর বাবার থেকেই চুরি করেছে, বাইরে থেকে না করে জুগিয়ে দিয়েছে। পুষ্প কলেজে ভর্তি হয়েছিল, আর কটা দিন গেলে পরীক্ষাও দিতে পারত। পুষ্প যখন ইন্টার সেকেন্ড ইয়ারে, পারিজাত তখন এসএসসি পরীক্ষা দিয়েছে, তখন ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। শীতের রাতে, সবাই রাতের খাওয়া দাওয়া শেষে আড্ডা দিচ্ছিল, পারিজাত এখানে অনুপস্থিত। দরজায় কেউ কড়া নাড়ে, পুষ্পর ছোট বোন বারহা দরজা খোলে। একটা মেয়ে দাঁড়িয়ে আছে বাহিরে। পারহা জিজ্ঞেস করে, কে আপনি? মেয়েটি জানায় সে পারিজাতের প্রেমিকা, ও বাড়ি থেকে পালিয়ে এসেছে, পারিজাতকে বিয়ে করবে। পারিজাত নাকি তাকে বাড়ি থেকে পালাতে বলে লাপাত্তা হয়ে গেছে,
তাই কিছু মানুষের সাহায্য নিয়ে মেয়েটি পারিজাতের বাড়ি খুঁজে বের করে। পুষ্পর বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে। সবাই পারিজাতের খোঁজ লাগায়, ও লাপাত্তা। গ্রামে সালিশ বসে পারিজাত অস্বীকার করে যে মেয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। মেয়েটা তেমন শক্তপোক্ত কোনো প্রমাণ দেখাতে পারে না। মেয়ের বাড়িতে খবর পাঠানো হয়, ওরা এসে মেয়েকে মারধর করে নিয়ে যায়। তবে কলঙ্ক লেগে যায় ওদের পরিবারে। পুষ্পর পড়ালেখা বন্ধ করে দেওয়া হয়। মেয়ের যদি কোনো কুকীর্তি করে, এই ভয় ঢুকে যায় সবার মনে। পুষ্পকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক জায়গা থেকে পুষ্পর সম্বন্ধ আসতে থাকে, ভালো ভালো পাত্র, কিন্তু যখনই পারিজাতের কাহিনী শুনে তখনই বিয়ে ভেঙে যায়। মুজিবুর চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ একদিন আয়াসের সম্বন্ধটা আসে। ছেলে শিক্ষিত, ব্যবসায়ী, বড়লোক, তারা বিনা শর্তে পুষ্পকে ঘরে তুলতে চায়। এত ভালো ছেলে কি মুজিব হাতছাড়া করবে? অবশ্যই না। কোনো খোঁজ খবর না নিয়ে বিয়ে দিয়ে দেয় পুষ্পকে। বিয়ে হওয়ার ছিল তা হয়েছে। কিন্তু এখন যদি স্বামীর ঘর ছেড়ে পুষ্প বাবার বাড়ি যায়, বাবা নিশ্চিত ওকে ঘরের চৌকাঠ পেরোতে দিবে না। একে তো ছেলের এমন কাহিনী, তার উপর যদি মেয়ে গিয়ে ঘাড়ের উপর পড়ে, তাহলে ছোট দুইটার কি হবে? ওদের ঘর লওয়াবে কিভাবে? মেয়ের থেকে উনার কাছে সম্মান আগে। মায়ের কাছে যদি এসব বলে, তাহলে তিনি বুঝাবেন, সংসার টিকিয়ে রাখতে বলবেন। পুষ্প তো তাই করছে, সংসারটা টিকানোর চেষ্টা করছে। কিন্তু যেখানে ভালোবাসা নেই সেখানে থাকাটা কি আদৌ সহজ? মেয়েদের জীবন এতটাই সস্তা? আজ যদি আয়াসের জায়গায় পুষ্প হতো, তাহলে কি আয়াস পুষ্পর সাথে সংসার করত? এইভাবে চুপ করে থাকত? অবশ্যই না। পুষ্পর ভাবনার মধ্যেই ওরা বাড়ি এসে পৌঁছায়। গাড়ি থামতেই পুষ্প আগে আগে নেমে যায়। ঘরের ভিতরে ঢুকলে পুষ্পর শাশুড়ি জিজ্ঞেস করে, ডাক্তার কি বলেছে? শাশুড়ির কথার কোনো জবাব দেয় না পুষ্প, সোজা নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আয়াস ভিতরে ঢুকলে ওর মা জিজ্ঞেস করে, কিরে কি হইছে, ও এমন করতেছে কেন? জানি না। ডাক্তারে খারাপ কিছু কয় নাই তো? না, তবে ও সন্তান সম্ভবা। আলহামদুলিল্লাহ, ভালো খবর। ভালো। আয়াস আর কিছু না বলে এখান থেকে চলে যায়। রুমে গিয়ে দেখে পুষ্প লাইট বন্ধ করে শুয়ে আছে। আয়াস আর ওকে ডাকে না, সাথে করে নিয়ে আসা ঔষধগুলো বেডসাইড টেবিলে রেখে দিয়ে চলে যায় ওর কাজে। আয়াস আর রাতে বাড়ি ফিরে না, বিজনেসের কাজে ওকে শহরের বাইরে যেতে হয়। পুষ্প রাতের খাবার খায়নি। সাবিনা এসে অনেক জোর করার পরও যায়নি, উল্টো সাবিনার সাথে যাতা ব্যবহার করেছে। সাবিনা পুষ্পর থেকে অপমানিত হয়ে ওকে খেতে জোর করেছে, কিন্তু পুষ্প নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়েনি। সে আয়াস আসার অপেক্ষায় আছে। পুষ্পর শাশুড়ি পুষ্পকে খেতে ডাকেনি, তবে সাবিনা পুষ্পর রুম থেকে বেরুতেই তিনি সাবিনার সাথে ক্ষিপ্ত হয়ে কথা বলেছেন। রুম থেকে পুষ্প হালকা কিছু কথা শুনতে পায়। যেমন তার শাশুড়ি বলছে, তোমাকে না করছিলাম বউ, খাল কাইটা কুমির আইনো না। তার মানে কি? পুষ্পকে কিছু বলছে ওরা? এই নিয়ে এত ভাবে না পুষ্প। রাতে পুষ্পর মা পুষ্পকে কল দিয়ে খোঁজ খবর নেয়। পুষ্প তার মায়ের সাথেও বাজে আচরণ করে, ফোন বন্ধ করে রেখে দেয়। বন্ধ ফোনে আয়াসও অনেকবার কল করে। সকালে পুষ্প নিজে থেকেই ডাইনিংয়ে যায়, সবাই তখন খেতে বসেছে।
পুষ্প একটা প্লেট নিয়ে খেতে বসে। এক পর্যায়ে পুষ্প সাবিনার উদ্দেশ্যে বলে, ভাইজানের সাথে তোমার কথা হয় না আপা? উপস্থিত সবাই পুষ্পর দিকে অন্যরকমভাবে তাকায়, যেন পুষ্প কোনো আশ্চর্যজনক প্রশ্ন করেছে। পুষ্পর এমন প্রশ্নে সাবিনা কিছুটা থতমত খেয়ে যায়, তারপর গালে হাসি টেনে জবাব দেয়, হয়তো। কথা হবে না না কেন? আমরা সবাই কথা বলি। কই, আমি তো দেখি না। উনি তো সব সময় রাতে কল দেয়, তাই তুই দেখিস না। ওহ, আমার সাথে একদিন কথা বলিও তো, সজাগ থাকবনি। আচ্ছা। বিকেলের দিকে আয়াস বাড়ি ফিরে। পুষ্পর সাথে কথা বলার অনেক চেষ্টা করলেও বলতে পারে না। পুষ্প তাকে এড়িয়ে যায়। শেষে কথা বলার জন্য আর জোরাজোরি না করে আয়াস সাবিনাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। কদিন ধরে একটা কথা পুষ্পকে ভাবাচ্ছে, সেটা হলো ওর ভাসুর সম্বন্ধে। পুষ্প তার ভাসুরকে কখনো দেখেনি বা তার সাথে কথা বলেনি, শুধু শুনেছে যে আয়াসের একজন বড় ভাই আছে, ব্যাস। সবটা কেমন ঘোলাটে লাগছে পুষ্পর কাছে। কি যেন ভেবে পুষ্প ওর শাশুড়ির রুমে যায়, ওখানে গিয়ে দেখে তিনি ঘুমাচ্ছেন। মাহফুজও প্রাইভেট গেছে, আর মাহমুদ পুষ্পর পিছু পিছু ঘুরছে। পুষ্পের মুখে হাসি ফুটে ওঠে। নিজের ফোনের ইউটিউবে ঢুকে কার্টুন বের করে মাহমুদকে ফোনটা দিয়ে এক জায়গায় বসিয়ে রাখে পুষ্প, আর চলে যায় সাবিনার রুমে। গিয়ে শুরু করে তল্লাশি। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও তেমন কিছু পায় না। খুঁজতে গিয়ে সারা রুম এলোমেলো করে ফেলেছে পুষ্প, তাই আবার গোছানো শুরু করে। খুঁজতে গিয়ে তেমন কিছু না পেলেও গোছানোর সময় পুষ্পের চোখ যায় বক্স খাটের নিচে রাখা একটা ট্রাঙ্কের দিকে। আগের যুগের টিনের ট্রাঙ্ক, তোষকটা একটু তোলার কারণে ট্রাঙ্কটা নজরে এসেছে। বক্স খাটের নিচে রাখা হয়েছে ট্রাঙ্কটা, নিশ্চয়ই এতে কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে। পুষ্প খাটের ভিতর থেকে বহু কষ্টে ট্রাঙ্কটা বের করে নিয়ে আসে। কিন্তু খুশির ব্যাপার হলো এতে কোনো তালা নেই। ভালোই হয়েছে, পুষ্প ভেবেছিল তালা লাগানো থাকবে, ওটা খুলতে আরো প্যারাশানি করতে হবে। ট্রাঙ্কটা খুলে পুষ্প বিয়ের জিনিসপত্র দেখতে পায়, যেমন শাড়ি, জুয়েলারি আর কি। ট্রাঙ্কের একেবারে তলায় গিয়ে পুষ্প একটা ছবি হাতে পায়, যেখানে বর বেশে আয়াস আর বউ হচ্ছে সাবিনা। পুষ্প স্তব্ধ হয়ে যায়, সারা গা কাঁপুনি দিয়ে উঠে, হাত থেকে ছবিটা পড়ে যায়। এমন কিছু হতে পারে এটাই আন্দাজ করেছিল সে, কিন্তু সত্যি এটাই হলো। ওকে এমন বাজেভাবে ঠকানো হলো। ট্রাঙ্কের ভিতর আরও অনেকগুলো ছবি পায় পুষ্প। সাবিনার স্কুল ড্রেস পরা আয়াসের হাত ধরে হাঁটছে, ওর বুকে মাথা রেখেছে, আরও অনেকভাবে তোলা ছবি। মস্তিষ্ক শূন্য হয়ে যায় পুষ্পের। এরা তো মিথ্যার মায়াজালে আবদ্ধ করে রেখেছে পুষ্পকে, এত মিথ্যা। আর নয় লুকোচুরি, এবার সবাইকে পুষ্পের প্রশ্নের উত্তর দিতে হবে, এমন সুন্দর প্ল্যান করে ঠকানোর কৈফিয়ত চায় পুষ্প। এই পরিবারের প্রত্যেকটা মানুষই পুষ্পর অপরাধী, ওর সন্তানের অপরাধী। আয়াস আর সাবিনা বাড়ি ফিরতে রাত হয়ে যায়। আয়াস বাহিরে থেকে রাতের খাবার নিয়ে এসেছে সবার জন্য। ভিতরে এসে দেখে বিধ্বস্ত অবস্থায় সোফায় বসে আছে পুষ্প। দেখে মনে হচ্ছে খুব কান্না করছে, চোখ মুখ ফোলা। আয়াস আর সাবিনা একে অপরের দিকে তাকায়, তারপর এগিয়ে যায় পুষ্পের দিকে। ওরা দুজনেই বুঝতে পারে কি হয়েছে। সাবিনা গিয়ে পুষ্পর মাথায় হাত রাখে, পুষ্প হাতটা চিকটে দূরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলে, ছুবে না আমাকে, তোমার ওই নোংরা হাতে ছুবে না। পুষ্পর চিৎকারে সারা বাড়ি কেঁপে ওঠে। এবার আয়াস এগিয়ে এসে পুষ্পের পায়ের কাছে বসে শান্ত গলায় বলে, কি হয়েছে পুষ্প? পুষ্প এক পলক আয়াসের দিকে তাকায়, তারপর ঘৃণায় আবার মুখ ফিরিয়ে নেয়। আর ওর হাতে থাকা ছবিটা এগিয়ে দেয় ওদের দিকে। সাবিনা পুষ্পর হাত থেকে ছবিটা নিয়ে দেখে, ওর হাত থেকে ছবিটা পড়ে যায় আর ও মেঝেতে বসে পড়ে।
সাবিনার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে থাকে। কান্না করতে করতে সাবিনা বলে, শেষ পর্যন্ত তুই সবটা জেনে নিলি। কেন করলে আমার সাথে এমন? কেন আমাকে ঠকালে? সাবিনা আহাজারি করতে থাকে। পুষ্প চিৎকার করে বলে, আমার জবাব চাই, আমাকে উত্তর দাও, কেন করলে এমন? বলছি, সবটা বলছি, একদম শুরু থেকে। হুম। সাল তখন 2017, আমি তখন ক্লাস 9-এ। ক্লাস 8 পর্যন্ত মামার বাড়িতে পড়াশোনা করেছি। 9-এ এসে ভর্তি হয়েছি যে স্কুলে, সেখানে আয়াস পড়তো, ও তখন ক্লাস 10-এ। আমাদের স্কুলে 26 মার্চে বড় করে অনুষ্ঠান করা হয়, তখন আমি প্রথম দেখি আয়াসকে। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাই। আমার পাশে থাকা বান্ধবীটাকেও বলেছিলাম, ইস, এই ছেলেটাকে যদি বিয়ে করতে পারতাম। বান্ধবী আমাকে নিয়ে উপহাস করে বলেছিল, অযথা স্বপ্ন দেখিস না, এই ছেলে স্কুলের সবচেয়ে সুদর্শন, তোকে পাত্তা দিবে না। আমি মুখ ভোঁতা করে বসেছিলাম তখন। সারা অনুষ্ঠানে আমার চোখ ওর উপরেই ছিল। সেদিন কেটে যায় ওকে দেখতে দেখতেই। বাড়ি ফিরি, তবে ওকে মন থেকে সরাতেই পারছিলাম না। রোজ স্কুলে যেতাম শুধু ওকেই দেখার জন্য। তবে মনের কথা মনেই থেকে যায়, ওকে আর বলতে পারি না। এভাবেই দিন কাটে, মাস যায়, ওদের বিদায়ের সময় হয়ে যায়। যেদিন ওদের বিদায় অনুষ্ঠান, সেদিন খুব কষ্ট হচ্ছিল ওরা চলে যাবে বলে। সারা অনুষ্ঠানে আমার মন খারাপ ছিল। অনুষ্ঠানে শেষে যখন আমরা চলে আসছিলাম, তখন আয়াস আমাদের পিছন পিছন আসে। আমার নাম ধরে ডেকে বলে, তোমার সাথে কথা আছে, দাঁড়াও। ওর হাতে ছিল টকটকে লাল রঙের একটা গোলাপ ফুল। বেশি ভনিতা না করে ও আমাকে 2 কথায় প্রপোজ করে বসে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসবে? আমার সারা শরীর বরফের মতো জমে যায়, নিজের চোখ এবং কানকে বিশ্বাস করতে পারছিলাম না। যাকে মনে মনে ভালোবেসেছি এতদিন, আজ সে আমার কাছে তার ভালোবাসা প্রকাশ করছে, এই ভেবে আমি তো মহা খুশি। বেশি দেরি না করে আমি ওকে হ্যাঁ বলে দিই। শুরু হয় আমাদের সম্পর্ক। রিলেশনে থাকা অবস্থায় একদিনও আমাদের ঝগড়া হয়নি। প্রথমে ও কলেজে ভর্তি হয়, পরে আমি। আমি যখন এইচএসসি পরীক্ষা দিই, তখন ও অনার্সে। এইচএসসি পরীক্ষা শেষ হতেই আমার পরিবার থেকে বিয়ের জন্য পাত্র দেখা শুরু হয়। যেহেতু আমার বাবা নেই, ভাইয়ের সংসার, বিয়ে দেওয়াটা ফরজ হয়ে গেছে মায়ের জন্য। আমি আয়াসকে সবটা খুলে বলি, ও দিশাহারা হয়ে যায়। ও গিয়ে ওর মায়ের কাছে বিয়ের কথা বলে। উনি তো শুনেই না করে দেয়, এই বয়সে কিসের বিয়ে? কমপক্ষে অনার্স শেষ করতে হবে। তারপর চাকরি না করলেও বাবার ব্যবসা সামলাতে পারবে। আয়াসেরও বাবা নেই, মারা গেছেন। আমার শাশুড়ি তখন ব্যবসা সামলাতেন। আয়াস খুব কান্নাকাটি করে, সুইসাইড করতে যায়, হাত কেটে বেশ কদিন হসপিটালে ভর্তি ছিল। এদিকে আমি শত চেষ্টা করেও বিয়ে আটকাতে পারছিলাম না। আমার বিয়ের পাকা কথা হয়ে যায় একজন সেনাবাহিনীর সাথে, শুধু বিয়ের তারিখ ঠিক করা বাকি। যেদিন ছেলেপক্ষ আমাদের বাড়ি আসার কথা, বিয়ের তারিখ দেওয়ার জন্য, সেদিন আয়াস হাজির হয় ওর মাকে নিয়ে। আমার শাশুড়ি বিয়ের প্রস্তাব দেন। আমাদের আগে থেকে সম্পর্ক আছে আর আয়াসের ফ্যামিলিও ভালো, তাই আমার পরিবারও আর আপত্তি করে না। আয়াসের 21 বছর তখনও হয়নি, তাই এবং এনবিএসপি। আইনিভাবে বিয়েটা তখন এবং এনবিএসপি হয়নি, শুধু ইসলামিকভাবে বিয়েটা হয়েছে। 2020 সালে বিয়ে হয়, 2021 সালে মাহমুদ পেটে আসে আর 2022 সালে কোলে। দেখতে দেখতে বিয়ের 5টা বছর কেটে যায়। আমরা খুব সুখী দম্পতি ছিলাম, স্বামী, সন্তান, শাশুড়ি, সবাইকে নিয়ে খুব সুখী আমি। আয়াস ব্যবসা সামলায় আর আমি ঘর, শাশুড়িকে সবকিছু থেকে ছুটি দিয়ে দিছিলাম।
সাবিনাকে মাঝপথে থামিয়ে দিয়ে পুষ্প বলে, মাহমুদ তোমার প্রথম সন্তান হলে মাহফুজ? মাহফুজ আমার ভাইয়ের ছেলে। ও ছোটবেলা থেকেই আমাকে মা বলে ডাকে। আমার বিয়ের 1 বছর পরে মা মারা যায়। তার 6 মাসের মাথায় ভাই ভাবি অ্যাক্সিডেন্ট করে। তারাও চলে যায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে। দুনিয়ায় রেখে যায় তাদের স্মৃতি হিসাবে মাহফুজকে। আমি আমার ভাইপোকে আমার কাছে এনে রাখি। ওর মায়ের আত্মীয় স্বজনরা ওকে নিতে চেয়েছিল, কিন্তু মাহফুজ যায়নি। আমার কাছে আসবে, আমাকে ও বড্ড বেশি ভালোবাসে। সব বুঝলাম, কিন্তু তোমার সোনার সংসারে আমাকে কেন নিয়ে আসলে? আমার জীবনটা কেন নষ্ট করলে? সাথে আমার অনাগত সন্তানেরও ভবিষ্যৎ হুমকির মুখে ফেললে। বলবো, সব বলবো। আজ থেকে 8 মাস আগে আমরা তখন ঢাকায় ছিলাম। ওখানেই তো আমাদের বিজনেসের মেইন ব্রাঞ্চ। আমার শরীরে নানান রকম সমস্যা দেখা দেয়। অতিরিক্ত দুর্বলতা, শ্বাসকষ্ট, নাক দিয়ে রক্ত পড়া, জয়েন্টে জয়েন্টে ব্যথা। একটা আঘাত পেলে সেই জায়গাটা নীলবর্ণ ধারণ করত। ডাক্তার দেখাতে গেলে উনি কয়েকটা টেস্ট দেয়। টেস্টের রিপোর্টে আসলে জানতে পারি আমার ব্লাড ক্যান্সার হয়েছে। আমার বাবাও ব্লাড ক্যান্সারে মারা গেছেন। ডাক্তার জানায় আমার হাতে বেশিদিন সময় নেই। যতদিন বাঁচব ততদিন কেমোথেরাপি দিয়ে বাঁচতে হবে। এত সুখের সংসার ছেড়ে এত তাড়াতাড়ি চলে যেতে হবে, আমি কিছুতেই মানতে পারছিলাম না। আমি চলে গেলে আমার সন্তানের কি হবে? ওকে আমার মতো করে ভালোবাসবে কে? আর আয়াস? আমি বেশিদিন বাঁচব না একথা শুনে আয়াসও ভেঙে পড়ে হসপিটালেই বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে। আমি মারা যাব, এই জন্য আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট হচ্ছে আমার স্বামী সন্তানকে নিয়ে। সেদিন হসপিটাল থেকে বের হয়ে বাসায় ফেরার পথে আমি তোকে দেখতে পাই পুষ্প, মনে আছে? সেদিন তুই রাস্তার একটা বাচ্চাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিলিস, কি যত্ন করে, যেন ওটা তোর নিজের বাচ্চা। তখন আরেকটা বৃদ্ধ মহিলা এসে তোর কাছে ভিক্ষা চায়। তুই তোর ব্যাগ বের করে দেখিস ওটায় মাত্র 50 টাকার একটা নোট। তুই টাকাটা বৃদ্ধাকে দিয়ে দিস। তোর কাছে টাকা না থাকা সত্ত্বেও ওই বৃদ্ধাকে টাকা দিয়ে সাহায্য করিস। আমার তখন তোকে ভীষণ মনে ধরে, তোর সাথে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আয়াস আমাকে নিয়ে বাসায় চলে আসে। আমার শাশুড়িকে সবটা বলার পরে তিনিও খুব কান্না করেন। এতদিনে তিনিও আমাকে নিজের মেয়ের জায়গা দিয়ে দিয়েছিলেন। আমার সুখের সংসারের সুখ উড়ে যায়, সবার মুখ মলিন হয়ে থাকে। আমি মারা গেলে আয়াস থাকবে আমার শোকে পাথর, তখন আমার মাহমুদকে কে দেখবে? আমি আয়াসকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিই। আয়াস কিছুতেই রাজি হচ্ছিল না। ওর ভাষ্যমতে ও নাকি আমার স্মৃতি নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারবে। আমিও তাই চাই ও যেন আমাকে সারা জীবন ভালোবাসে, আমার স্মৃতি আঁকড়ে বাঁচে। কিন্তু বাস্তবতা যে বড্ড নিষ্ঠুর। আমি মরে যাব বলে কি আমার জন্য আমার পরিবারও মরে যাবে? এটা কেমন? আমি চেয়েছি বেঁচে থাকতেই আয়াসকে বিয়ে করিয়ে দিব, যাতে ওর দ্বিতীয় বউকে সব শিখিয়ে পড়িয়ে দিয়ে যেতে পারি। আমি নিজে আয়াসের জন্য পাত্রীর খোঁজ করতে থাকি। অসংখ্য পাত্রী দেখেও মন মতো কাউকে পাচ্ছিলাম না। যাকেই দেখছিলাম মনে হচ্ছিল ও আমার মাহমুদকে ভালোবাসবে না, আমার মা হারা মাহমুদ মা পাবে না। অনেকে বলে যে যত ভালোই হোক না কেন সতীনের সন্তানের মধ্যে নাকি মেয়েরা সতীনের ছায়া দেখতে পায়, আর সৎ মা কোনোদিন আপন হয় না। এ ভেবে দিন দিন আমি আরও ভেঙে পড়ছিলাম। আমার বারে বারে তোকে মনে পড়ছিল, বিশ্বাস কর। আমি ভাবছিলাম যে রাস্তার একটা বাচ্চাকে যত্ন করে খাইয়ে দিতে পারে সে আমার সন্তানদের নিশ্চয়ই মায়ের মতো আদর দিয়ে বড় করবে। লোকে বলে, কেউ কোনো কিছু মন থেকে চাইলে পুরো পৃথিবীটাকে সেটা পাইয়ে দিতে সাহায্য করে। আমি মন থেকে তোকে চাইতাম, দেখ পেয়ে গেছি। আমাদের ব্যবসা সারা দেশে ছড়িয়ে আছে, মোট 8টা ব্রাঞ্চ, যার একটাই সিলেটে। ব্যবসায়িক কারণে আমাদের পুরো পরিবারকে ঢাকা ছেড়ে সিলেটে আসতে হয়। সিলেটে আমার শ্বশুরের জন্মভূমি, সেই সুবাদে এখানে তিনি একটা বাড়ি করে রেখে গেছেন। আমরা এখন যেই বাড়িতে আছি, এটা আমার শ্বশুরের করা বাড়ি। এখানে আমাদের তেমন একটা কেউ চেনে না। সিলেট আসার 7 দিনের মাথায় শাহজালালের মাজারে যাই, দোয়া করি আল্লাহ যেন বাবার উসিলায় আমার দিকে একটু তাকায়,
আমি আমার হায়াত বৃদ্ধির দোয়া না করে আমার সন্তানের জন্য একটা মা চাইলাম, আমার স্বামীর জন্য একটা স্ত্রী চাইলাম। আল্লাহ আমার কথা শুনেছে। মাজার থেকে ফেরার পথেই আমি তোকে দেখতে পাই। সেদিন আমি একা ছিলাম, তাই ড্রাইভারকে বলি তোর পিছু নিতে। তোর পিছু পিছু আমি তোর বাড়ি অবধি পৌঁছে যাই, তোর সম্বন্ধে খোঁজখবর নেই, একদিনে না, বেশ কদিন লাগিয়েই তোর নারী নক্ষত্র সব জেনে নেই। তবে অবিবাহিত যুবতী মেয়েকে কি কেউ বিবাহিত পুরুষের কাছে তুলে দিবে? দিবে না। আমি চিন্তা করতে থাকি কিভাবে তোকে আয়েশের বউ বানাবো। অনেক ভাবনা চিন্তা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছাই, নিজেকে আয়েশের ভাইয়ের বউ হিসাবে পরিচয় দেওয়ার সিদ্ধান্ত নেই। আমি ভাবি যে যদি আমি তোর বড় জায়ের পরিচয় দেই, আর মাহমুদ জায়ের ছেলে, তাহলে আমি মারা যাওয়ার পর তুই তাদের সতীনের ছেলে না ভেবে জায়ের ছেলে ভাববি, তাই ওদের প্রতি তোর ভালোবাসা ঘৃণায় রূপ নেবে না। আমি মারা যাওয়ার পর তুই তাদের আগলে রাখবি। আমি যখন আয়াসকে সব বুঝিয়ে বলছিলাম, তখন তা শুনে আয়াস রেগে অগ্নিমূর্তির রূপ ধারণ করে আমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে আমার সিদ্ধান্তকে নাকচ করে দেয়। সেদিন প্রথম আয়াস আনার গায়ে হাত তুলে। মাহফুজও আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলে এসব যেন না করি। শাশুড়িকে বলতে গেলে তিনিও মানতে নারাজ, আমাকে বলে আমি নাকি সহ্য করতে পারবো না, নিজের চোখের সামনে নিজের স্বামীকে অন্যের হতে দেখলে নাকি আমার কষ্ট হবে। আমি তখন বলেছিলাম কষ্ট হলে হোক, বাঁচবো আর কদিন, আমার স্বামী সন্তান সুখে থাকলে মরে গিয়ে শান্তি পাব। আমার শুকনো কথায় চিড়ে ভিজে না। তাই আমি নাওয়া খাওয়া বন্ধ করে দিলাম। না খেয়ে থাকায় ঔষধ খাওয়া হতো না, তাই আমার শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল। আমার এই অবস্থা দেখে আয়াস রাজি হয়। আমার প্ল্যান অনুযায়ী আমাকে ভাই বউয়ের পরিচয় দিয়ে তোকে বিয়ে করতে রাজি হয়। তোর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই আমি নিজে। এত ভালো পাত্র দেখে তোর পরিবার রাজি হয়ে যায়। বিয়ের দিন তারিখ ঠিক হয়। যতই বিয়ের দিন এগিয়ে আসছিল ততই আমার মনের ভিতর কষ্ট জমা হচ্ছিল, কিন্তু নিজের কষ্টকে প্রাধান্য দেইনি আমি। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আয়াসকে নিজের হাতে বরের পোশাক পরিয়ে সাজিয়ে দেই আমি। বিয়ে করতে যাওয়ার আগে আমি আরও একটা কঠিন কাজ করতে বাধ্য করি আয়াসকে। কোরআন শরীফ ছুঁয়ে ওকে প্রতিজ্ঞা করাই যে ও যেন তোকে ভালোবাসে, ভালোবাসার চেষ্টা করে, আর কোনোদিনও যেন তোকে আর মাহমুদকে অবহেলা না করে। সেই সাথে আমি যতদিন বাঁচব ততদিন যেন ঘুণাক্ষরেও তোকে বুঝতে না দেয় যে আমি তার স্ত্রী, আমার সাথে যেন ঠিক বড় ভাইয়ের বউয়ের ন্যায় আচরণ করে। আয়াস কোরআন শরীফ ছুঁয়ে কথা দিয়েছিল ঠিক, কিন্তু বিয়ে করতে যাওয়ার সময় ও খুব কান্না করেছে, বারবার বলেছে, আমি এটা চাইনি সাবিনা, তোমাকে ভালোবেসে সারা জীবন কাটাতে চেয়েছিলাম, তোমার সাথে বাঁচতে চেয়েছিলাম, তুমি আমার জীবন নিয়ে গেম খেললে। তোমাকে ক্ষমা করব না আমি। আমিও সেদিন নীরবে অশ্রু বিসর্জন দিয়েছিলাম, এছাড়া আমার আর কিছু করার ছিল না। সাবিনা কান্না করতে থাকে, পুষ্পর চোখেও পানি। আয়াসও কান্না করছে, ওদের শাশুড়িও মুখে আঁচল গুজে কাঁদছে। কান্না মাখা কণ্ঠে পুষ্প বলে, তুমি অন্যায় করেছ আপা, মিথ্যার আশ্রয় নিয়ে তুমি অন্যায় করেছ। তুমি আমার সাথে অন্যায় করেছ তো করেছই, আয়াসের সাথেও অন্যায় করেছ। আমি জানি, আমি মানিও, আমার অন্যায়ের জন্য তুই যা শাস্তি দিবি তা মাথা পেতে নিব। তবে আমাকে শাস্তি দিতে গিয়ে আমার মাহমুদ, আয়াস, আর তোর গর্ভে বেড়ে ওঠা নিষ্পাপ সন্তানকে শাস্তি দিয়ে দিস না। আয়াস তোকে ভালোবাসতে শুরু করছে পুষ্প, বিশ্বাস কর, তোর মতো মেয়েকে ভালো না বেঁচে থাকা যায় না। পুষ্প কিছু না বলে রুমে চলে যায় আর গিয়ে লাগেজ ভর্তি করে নিজের জিনিসপত্র নিয়ে আসে। সবার উদ্দেশ্যে বলে, আমি চলে যাচ্ছি। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পুষ্প জোরে জোরে হেঁটে যায়। সাবিনা মেঝেতে বসা থেকে উঠতে নিলে উঠতে পারে না, কান্না করতে করতে বলে, যাস না পুষ্প। আয়াসকে বলে, ওকে আটকাও আয়াস।
আয়াস চুপচাপ দাঁড়িয়ে থাকে, সাবিনার উদ্দেশ্যে বলে, পুষ্পকে আটকানো বা ফিরিয়ে আনার মুখ নেই আমার, আমি পারবে না, আমাকে ক্ষমা করো। বাবার বাড়িতে গিয়ে পুষ্প কলিং বেল বাজায়। দরজা খুলে পুষ্পর মা ওকে একা দেখে জিজ্ঞেস করে, কি রে একা এলি যে, জামাই কোথায়? পুষ্প ওর মায়ের কথায় কোনো জবাব দেয় না। ব্যাগ টানতে টানতে রুমে চলে যায়। রুমে ওর ছোট বোন বারহা ঘুমাচ্ছিল, পুষ্প হাত মুখ ধুয়ে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ে। পুষ্পর মা ওর রুমে এসে দেখে ও শুয়ে পড়েছে, তিনি ভেবেছেন পুষ্প হয়তো ক্লান্ত তাই ওকে আর ডাকে না। রাতে পুষ্পর মা এসে ওকে খেতে ডাকে, পুষ্প ওর মায়ের কথা শুনেও না শোনার ভান করেন। পুষ্পর মা হাফছা অবাক হন। তিনি পুষ্পর গা ছুঁয়ে জিজ্ঞেস করেন, কি রে কি হয়েছে? করছিস কেন? কোনো সমস্যা? পুষ্প ওর মায়ের হাতটা ছিটকে দূরে সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলে, আমার জীবনের সমস্যা থাকুক আর না থাকুক তাতে তোমাদের কিছু যায় আসে? সবাই মিলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। কি হয়েছে পুষ্প? মাকে বলবি না? আমরা কি তোর ক্ষতি হবে এমন কিছু করেছি? করনি? খোঁজ খবর না নিয়ে আমাকে বিয়ে দিয়েছিলি কেন? যথেষ্ট খোঁজ নিয়েছি, এ কথা বলছিস কেন? তোদের ঝগড়া হয়েছে? না মা, তার থেকেও বড় কিছু। হাফসা মেয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মায়ের উষ্ণ ছোঁয়া পেয়ে পুষ্প গলে যায়, নিজের ভিতরের সব কষ্ট কান্নায় পরিবর্তন করে অশ্রু বিসর্জন দিতে থাকে মায়ের বুকে মাথা রেখে। হাফসা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, কোনো প্রশ্ন করে না, পুষ্পকে কাঁদতে দেয়, কাঁদুক, কাঁদলে মনটা হালকা হবে। কান্নাকাটি শেষ হলে পুষ্প নিজের থেকেই সবটা খুলে বলে ওর মাকে। সবটা শুনে হাফসা বলে, তোর কি মা বাবাকে এতটাই নির্দয় মনে হয় পুষ্প? তুই কি ভেবেছিলি তুই চলে এলে আমরা তোকে ঠাঁই দিব না? তো কি? বাবা কি নিজের সম্মান ভুলে আমার কথা ভাবত? সব সময় সম্মানকে প্রাধান্য দিতে নেই মা, পারিপার্শ্বিক অবস্থা বোঝা উচিত। এখন তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? তুই যদি চাস ওই সংসার ছেড়ে চলে আসতে তাহলে আমাকে পাশে পাবি, আর যদি সংসার করতে চাস তাতেও আমার আপত্তি নেই। জীবন তোর, সিদ্ধান্ত তোর, আমি জোর করব না, যতটুকু সম্ভব আমি তোকে সাহায্য করার চেষ্টা করব। এ কথা এখন বলছো? কটা দিন আগে বললে পারতে না? বিয়েটা আমার ইচ্ছেতে হয়েছে। তখন আমার জীবনের সিদ্ধান্ত তোমরা নিলে কেন? আল্লাহ যা চেয়েছে তাই হয়েছে, আল্লাহর ইচ্ছে ছাড়া গাছের একটা পাতা নড়ে না, আর এটা তো বিয়ের মতো এত বড় একটা কাজ। আমাকে একা থাকতে দাও, চলে যাও এখান থেকে। হাফসা আর কিছু না বলে বেরিয়ে যায়। পুষ্পর বাবার সাথে এই বিষয়ে গিয়ে কথা বললে তিনি সবটা শুনে রেগে যান, বলেন, এত বড় জালিয়াতি! আমি ওই দুটোকেও পুলিশে দিব, মিথ্যা বলে আমার মেয়েকে বিয়ে করার মজা বুঝিয়ে দিব। আহা, শান্ত হন, তাড়াহুড়ো করে সব সময় সিদ্ধান্ত নেন দেখে আজ এই অবস্থা। মেয়েটা গর্ভবতী। মুজিবুর কিছুটা শান্ত হন, রাগের বসে যা তা বললেই বাস্তবে এত কিছু সম্ভব নয় তা তিনি জানেন। স্বামী স্ত্রী ভেবে চিনতে সিদ্ধান্ত নেয় যে এখন আর পুষ্পর উপর কোনো কিছু চাপিয়ে দিবে না, পুষ্প সংসার না করে চলে আসতে চাইলে আসবে, ওকে অন্য জায়গায় বিয়ে দেওয়া যাবে। এভাবে একে একে 7 দিন চলে যায়, এর মধ্যে তেমন কোনো আলোচনা হয় না। পুষ্প বিকেলে বারান্দায় বসে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল। তখনই গেটের বাহিরে একটা গাড়ি এসে থামে, পুষ্প সেদিকে তাকালে গাড়িটা চিনতে পারে। এটা ওদের গাড়ি। ওদের? হ্যাঁ, ওকে ঠকিয়ে বিয়ে করা স্বামীর গাড়ি।
আয়াস গাড়ি থেকে নেমে পুষ্পের বাড়িতে ঢুকে। আয়াসকে দেখে মুজিবুর রেগে যান, ওকে যা নয় তা বলতে শুরু করেন। রুম থেকে এসব শুনে পুষ্পের হাসি পাচ্ছে, কেন জানি বাবার এসব তার কাছে নাটক মনে হচ্ছে, সব মূল্যহীন। পুষ্প যখন বাবার পা জড়িয়ে কান্না করে বলেছিল এখন বিয়ে দিও না বাব, তখন তার দরদ কোথায় ছিল? একটা বার সুযোগ দেয়নি, বিয়ে দিয়ে দিয়েছে, একটু বিশ্বাস করতে পারেনি। পুষ্প জানে সে কোনোদিন বাবার নাক কাটত না। আয়াস বারবার মুজিবুরকে অনুরোধ করে বলছে উনি যেন একটি বার পুষ্পর সাথে কথা বলতে দেন, পুষ্পর সাথে কথা বলেইও চলে যাবে, শুধু একবার। মুজিবুর আয়াসের কথা শুনতে নারাজ। এসবে পুষ্প বিরক্ত হয়ে বাহিরে বেরিয়ে এসে বলে, ওনাকে ভিতরে আসতে দাও বাবা। এই বলে পুষ্প রুমে চলে আসে। আয়াসও রুমের ভিতরে ঢুকে। পুষ্প আয়াসকে বসতে বলে। আয়াস বিছানার এক পাশে বসে। কেমন আছো পুষ্প? ভালো মন্দ খোঁজ খবর নিতে নিশ্চয়ই আসেননি এখানে, যা বলতে এসেছেন তাড়াতাড়ি বলে বিদেয় হন। সাবিনা আর এই দুনিয়ায় নেই পুষ্প, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বড় বউ মারা যাওয়ার পরে কি এখন আমার দরকার পড়ল? মরতে না মরতেই আমার কাছে চলে এসেছেন? আয়াস ফ্যাল করে তাকিয়ে থাকে পুষ্পের দিকে, এ যেন এক নতুন পুষ্পকে দেখছে সে। না পুষ্প, তুমি যেদিন চলে এসেছো সাবিনা সেদিনই মারা গেছে। মরার আগে তোমাকে দেখার জন্য কতই না মিনতি করেছিল। কিন্তু তুমি তো ফোন বন্ধ করে রেখেছ, কিভাবে যোগাযোগ করব? তোমাকে নিতে আসছিলাম তখনই সে মারা যায়, খুব কষ্ট পেয়ে মরেছে মানুষটা। আয়াসের চোখে পানি। পুষ্পের হৃদয় ভিজে উঠেছে, তবে তা বাহিরে প্রকাশ পেতে দেয় না পুষ্প। তো এখন কেন এসেছেন? ক্ষমা চাইতে। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না পুষ্প? আমি সাবিনাকে ভালোবাসি, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি মিথ্যা না। তোমার শূন্যতা আমায় পীড়া দেয়। বারবার নিজেকে অপরাধী মনে হয়, ভালোবাসার মানুষকে শান্তি দিতে গিয়ে নিষ্পাপ পুষ্পর সাথে আমি অন্যায় করেছি। ঠিক আছে, আপনাকে ক্ষমা করে দিব। আপনি পারবেন আমার জীবনটা আগের মতো করে দিতে? আয়াস মাথা নিচু করে রাখে। কিছু বলার মুখ নেই। মন থেকে আয়াস সত্যি অনুতপ্ত, পুষ্পের প্রতি ওর ভালোবাসার অনুভূতিও মিথ্যা না, আর না সে সাবিনাকে ঠকাতে চায়। সাবিনার জায়গা আমৃত্যু ওর হৃদয় থেকে যাবে। NBSP। আয়াসের ইচ্ছে করেছিল সেদিনই পুষ্পকে আটকে দিতে, কিন্তু লজ্জায় সে তা পারেনি। এই 7টা দিন আয়াস নিজের মনের সাথে যুদ্ধ করেছে, শেষে ওর আবেগ জিতে যায়, আর না থাকতে পেরে আয়াস ছুটে চলে এসেছে পুষ্পর কাছে। তোমাকে কিছু বলার মুখ নেই আবার। তবুও বলবো, ফিরে এসো, আমাদের বাচ্চার জন্য একটা বার ভেবে দেখো। যা হওয়ার হয়ে গেছে, আমি জানি সবটা ঠিক করা অসম্ভব, তবে আমরা চাইলেই অতীত ভুলে নতুন করে সংসার সাজাতে পারি। NBSP। কোন মুখে এ কথা বলছেন? বেরিয়ে যান এখান থেকে। ভেবেছেন বাচ্চার কথা বললেই আমি গলে যাব? আয়াসের চোখ ছলছল করে, সে আর কিছু বলতে পারে না। বললেও কোনো লাভ হবে না। পুষ্প ওকে ঘৃণা করে। আয়াস বেরিয়ে যায়। পুরুষ মানুষ নাকি সহজে কাঁদে না, প্রচণ্ড কষ্টে তাদের বুক ফেটে কান্না আসে। গাড়িতে উঠে বসে আয়াস ড্রাইভ করতে করতে কান্না করতে থাকে সে, বারবার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল তার। চোখ মুছে আবারও ড্রাইভে মনোযোগ দেয় সে। কিন্তু হায়, হঠাৎ একটা বড় ট্রাক এসে ধাক্কা দেয় আয়াসের গাড়িকে। পুষ্পর মনটা খুব খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ। এতদিনের সংসারে তারও আয়াসের প্রতি ভালোবাসার অনুভূতি সৃষ্টি হয়েছিল, পুষ্প তো সব ভুলে সংসার করারও সিদ্ধান্ত নিয়েছিল, তাহলে এখন
এখন কি হয়েছে? বাবা মা তার পাশে আছে বলে কি এখন তার আত্মসম্মান জেগে উঠেছে? নিরুপায় ছিল বলেই কি আগে সব মেনে নিয়ে সংসার করার সিদ্ধান্ত নিয়েছিল পুষ্প? নিজেকে কেমন স্বার্থপর মনে হচ্ছে পুষ্পর। বারবার মাহমুদের কথা মনে হচ্ছে তার। ওই নিষ্পাপ বাচ্চাটার তো কোনো দোষ নেই, ওর গর্ভের বাচ্চারও তো কোনো দোষ নেই। মাহমুদের কথা ভেবে পুষ্প শান্তি পাচ্ছে না। বাচ্চাটা তাকে খুব ভালোবাসে, এভাবে মা ছাড়া কি জানি কি অবস্থায় আছে সে। রাতের খাবার খেতে পারে না পুষ্প, তাই ওর মা ওর রুমে আসে। পুষ্প তার মায়ের কাছে মনের কথা খুলে বলে। সবটা শুনে হাফসা বলে, সব সময় যুক্তি দেয় জীবন চলে না পুষ্প, আমাদের আবেগ অনুভূতি আছে বলেই আমরা মানুষ। সাবিনা তোর সাথে অন্যায় করেছে, কিন্তু কোনো মেয়ে কি শখের বশে স্বামীকে বিয়ে করায়? কতটা মজবুর হলে একটা এই কাজ করতে পারে তা আমি বুঝি। তোর জায়গা থেকে তুই ঠিক, কিন্তু যাই হোক তোর যা ভালো মনে হয়। একটু মাথায় হাত বুলিয়ে দাও না মা। পুষ্প হাফসার কোলে মাথা রাখে, হাফসা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, এই যে তুই সবসময় ভিতরে ভিতরে কষ্ট পাস, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করিস না, এতে তো তোর বাচ্চার ক্ষতি হবে, ওর কি দোষ? ওকে শাস্তি দিচ্ছিস কেন? পুষ্প কথা বলে না, চুপচাপ শুনে যায়। হাফসা আরও নীতিবাক্য শুনিয়ে যায়। সকালে পুষ্প সিদ্ধান্ত নেয় ও শ্বশুর বাড়ি চলে যাবে, পারিজাতকে বলে রাখে ওকে যেন দিয়ে আসে। পুষ্পের সিদ্ধান্তে তার বাবা মা কোনো বাধা দেয় না। গোছগাছ করে পুষ্প চলে আসে। পুষ্পকে দেখেই দারোয়ান এসে সালাম জানিয়ে বলে, এতক্ষণে আইছেন ম্যাডাম? হাসপাতালে যান নাই? হাসপাতালে কেন যাব? কি হয়েছে? স্যারের তো অ্যাক্সিডেন্ট হয়েছে। পুষ্প চমকে উঠে দারোয়ানকে জিজ্ঞেস করে, কিভাবে হয়েছে? আমি এত কিছু জানি না। ওকে কোন হসপিটালে নেওয়া হয়েছে? নাম মনে নাই, তয় ওইটা শহরের সব থাইকা ভালা হাসপাতাল। ও আচ্ছা। সিলেটের মধ্যে সবচেয়ে ভালো হসপিটাল কোনটা তা পুষ্প চেনে। পারিজাতকে নিয়ে চলে আসে আল হারামাইন মেডিকেলে। রিসিপশনে এসে আয়াসের নাম বলে ওর কেবিন নাম্বারও জেনে নেয়। কেবিনে গিয়ে দেখে সবাই এখানেই আছে। পুষ্পকে দেখে সবার আগে মাহমুদ দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। পুষ্প মামরা বাচ্চাটাকে বুকে টেনে নেয়। মাহমুদ আদো আদো গলায় বলায়, ছোট মা, তুমি এতদিন কোথায় দিলে? আমি তোমাকে মৃত করে দিই। মাও নেই, আল্লাহ নিয়ে গেতে। আমার ভালো লাগে না, তরিমি আমাকে ছেলে আর যেও না, গেলে আমায় নিয়ে যেও। পুষ্পর চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। মাহমুদের কপালে চুমু খেয়ে পুষ্প বলে, আমি এসে গেছি চাঁদ, তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, গেলে তোমায় নিয়ে যাব। পুষ্পর শাশুড়ি পুষ্পর দিকে এগিয়ে আসে। কান্না করতে করতে পুষ্পকে জড়িয়ে ধরে বলে, ফিরে আয় মা, ক্ষমা করে দে আমাদের, কথা দিচ্ছি তোকে আর কষ্ট পেতে হবে না। অ্যাক্সিডেন্ট কি করে হলো মা? তোদের বাড়ি থেকে আসার সময় একটা ট্রাক ধাক্কা দেয়, আল্লাহর রহমতে তেমন বেশি ক্ষতি হয়নি, এয়ার ব্যাগ ওপেন হয়ে গিয়েছিল সময় মতো। আজকেই ওকে বাড়ি নিয়ে যেতে পারবো। এই বলে উনি মাহমুদকে নিজের সাথে নিয়ে এখান থেকে বেরিয়ে আসেন। পারিজাতকেও ইশারায় বেরোতে বলেন। সবাই বের হয়ে গেলে পুষ্প আর আয়াস কেবিনে একা থেকে যায়। পুষ্প আয়াসের কাছে গিয়ে চেয়ার টেনে বসে বলে, ইচ্ছে করে এমনটা করেছেন? না, একদমই না। এখন শরীর ঠিক আছে? হুম। তাদের মধ্যে আর কোনো কথা হয় না। বিকেলের দিকে আয়াসকে নিয়ে বাড়ি চলে আসা হয়। পারিজাত আর আসে না,
হসপিটাল থেকেই চলে যায়। পুষ্প আয়াসের সঙ্গের বাড়ি চলে আসে। রাতের খাবার নিজ হাতে রান্না করে। মাহমুদ পুষ্পের পিছু ছাড়ে না, এক পলকের জন্য না। মাহফুজ ওর খালার বাসায় চলে গেছে, এখানে আর আসবে না। ছেলেটা মা বাবা হারালো তো হারালোই, মায়ের মতো ফুপুকেও হারালো। আজকেই পুষ্পর শেষ রান্না করা। পরের দিন নতুন কাজের লোক হাজির হয়। রান্না থেকে লাগিয়ে কোনে কাজেই আর পুষ্পকে স্পর্শ করতে হয় না। সে সারাক্ষণ মাহমুদকে নিয়ে সময় কাটায়। আয়াসের সাথে সম্পর্ক তেমন একটা ভালো যায় না। দেখতে দেখতে পুষ্পর ডেলিভারির সময় হয়ে আসে। খেতে বসে পুষ্পের ডেলিভারি পেইন শুরু হয়। পুষ্প ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে। আয়াস রুমে বসে অফিসের কাজ করছিল। পুষ্পের চিৎকার শুনে দৌড়ে নিচে নেমে আসে। ওকে ব্যথায় কাতরাতে দেখে সাথে সাথে পাজা কোলে করে নিয়ে বেরিয়ে যায়। ড্রাইভারকে জোর গলার চেঁচিয়ে বলে গাড়ি বের করতে। আয়াসের মাও তড়িঘড়ি করে ছুটে আসে, আর পুষ্পের মাকেও কল দিয়ে জানিয়ে দেওয়া হয়। হসপিটাল নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে, শুয়ে বসে থাকার কারণে আর খাওয়া দাওয়া বেশি করার কারণে বাচ্চা বলিষ্ঠ হয়ে গেছে, যার কারণে নর্মাল ডেলিভারি ইম্পসিবল সি সেকশন লাগবে। তবে কিছু জটিলতা আছে, লাইফ রিস্কও আছে। এসব শুনে আয়াস চেঁচিয়ে বলে, এসব উল্টাপাল্টা কি বলছেন? যাই হয়ে যাক না কেন, আমার ওয়াইফের যেন কিছু না হয় ডাক্তার। সাবিনার পরে পুষ্পকেও হারাতে পারবে না আয়াস। পুষ্পকে সি সেকশনে নিয়ে যাওয়া হয়। অনেকক্ষণ পরে একজন নার্স এসে সুসংবাদ জানায়, আপনাদের ছেলে বাচ্চা হয়েছে, মা ও বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ আছে। সিজার শেষে বাচ্চাটাকে পুষ্পের বুকে দেওয়া হয়। পুষ্পর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, ওর নারী ছেঁড়া ধন, যার জন্য অনায়াসেই জীবন উৎসর্গ করে দেওয়া যাবে। 9 দিন পর পুষ্পকে নিয়ে বাসায় ফেরা হয়। সেদিন বাচ্চার আকিকা করে নামকরণ করা হয়। পুষ্প ছেলের নাম রাখে মেহমেদ, মাহমুদের ভাই মেহমেদ। মাহমুদ খুব খুশি, একটু পর পর এসে ভাইকে চুমুও খায়। যেই আসে তাকেই বলে এটা তার ভাই, মাহমুদের ভাই মেহমেদ। দিন যায় মাস কাটে, এভাবে 15টা বছর পেরিয়ে যায়। পুষ্পকে আয়াস যে কথা দিয়েছিল তা রেখেছে। এতদিনের সংসারে পুষ্পকে কষ্ট পেতে দেয়নি সে। মাঝে মাঝে পুষ্পর মুড সুইং হয়, তখন সবকিছু ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়। আয়াসের সাথে যাতা ব্যবহার করলেও আয়াস সবটা মানিয়ে নেয়। সত্যি বলতে পুষ্প সুখী। আয়াসের সাথে পুনরায় সংসার করার সিদ্ধান্ত নিয়ে সে ভুল করেনি। জীবনে চলতে গিয়ে প্রতিটা পদক্ষেপে সেই কথা তার স্মরণ হয়। মাহমুদ মেহমেদ দুজনে বড় হয়ে গেছে। মেহমেদ এসএসসি পরীক্ষায় এবং এনবিএসপি সারা দেশে দ্বিতীয়, আর মাহমুদ মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে। পুষ্প খুব খুশি, সে তার 2 ছেলেকেই মানুষ করতে পেরেছে। মাহফুজ মাঝে মাঝে আসে, এসে ভাইদের সাথে সময় কাটায়। সে কলেজের প্রফেসর হয়েছে, বিয়েও করেছে। মাহমুদ আর মেহমেদকে মাহফুজ খুব ভালোবাসে, এবং এনবিএসপি পুষ্পর সাথে সৌজন্যমূলক আচরণ করে। আজকে সাবিনার 16তম মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে মিলাদ পড়ানো হচ্ছে। ছিন্নমূল মানুষজনকে দান করে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবকিছুর তদারকি পুষ্প নিজে করছে, সাথে তার 2 ছেলে আর স্বামী তো আছেই। সব শেষে সবাই মিলে কবরস্থানে গিয়ে সাবিনার কবর জিয়ারত করে। সবাই দোয়া শেষ করে যখন চলে যেতে নেয় তখন পুষ্প জানায় সে কিছুক্ষণ এখানে একা থাকতে চায়, সবাই যেন বাহিরে গিয়ে ওর জন্য অপেক্ষা করে। পুষ্পের ইচ্ছে অনুযায়ী সবাই চলে যায়। পুষ্প সাবিনার উদ্দেশ্যে বলতে থাকে, আপা, এনবিএসপি, তুমি চলে গেছো আজ 16টা বছর। জানি না তুমি কেমন আছো, আল্লাহর কাছে দোয়া করি যেন উনি তোমাকে ভালো রাখে। তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, কবে জানো? যেদিন আমি মা হয়েছি,
মেহমেদকে বুকে জড়িয়ে নিয়েছি। তখন আমি বুঝতে পেরেছি, তুমি ঠিক কোন কারণে বেঁচে থাকতেই এত বড় বলিদান দিয়েছ, যেখানে কিনা মানুষ মরে গেলেও স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না। এনবিএসপি। বিশ্বাস করো, বিন্দু মাত্র অভিযোগ নেই, বরং তোমাকে ধন্যবাদ। তোমার কারণে এত সুন্দর সংসার পেয়েছি, মাহমুদের মতো একটা ছেলে পেয়েছি। তবে আমরা কেউই তোমাকে ভুলিনি। নিয়ম করে আমরা তোমার কথা গল্প করি, মাহমুদ আর মেহমেদ তা মন দিয়ে শুনে। মেহমেদ তো তোমাকে না দেখেও খুব ভালোবাসে। একটা বিষয়ে আমি এখনো কষ্ট পাই, শেষবারের মতো তোমার সামনে আসতে পারিনি, কিসের জন্য? ওই সোকোল্ড আত্মসম্মান। আজ যদি আত্মসম্মান বাঁচাতে গিয়ে আর ফিরে না আসতাম, তাহলে কি হতো? মাহমুদ, মেহমেদ আর আয়াস, সাথে আমার এবং এনবিএসপি জীবনটাও কি এত সুন্দর সাবলীল হতো? আমরা ভেসে যেতাম না? আমার কাহিনী শোনার পর হয়তো কিছু কিছু মানুষ আমাকে ছোট মনে করবে, কোনো মেয়ে আমাকে আইডল মানবে না, আমাকে আত্মসম্মানহীন বলবে। তবে আমার তাতে কিছু যায় আসে না। আমি ভালো আছি, আমার ভালোবাসার মানুষরা আমায় ভালোবাসে। মাহমুদ পুষ্পকে ডেকে ডেকে আসে। মা তাড়াতাড়ি এসো, আর কত? পুষ্প চশমা খুলে চোখের কোণে লেগে থাকা পানিটুকু মুছে নিয়ে বলে, আসছি চাঁদ। সমাপ্ত।